পশ্চিমবঙ্গের তথা সারা ভারত এবং পৃথিবীর সমস্ত মুসলমান ধর্মাবলম্বী মানুষের কাছে একটি অত্যন্ত আনন্দের দিন। আজকের দিনের অনেক অনেক শুভেচ্ছা। কিন্তু একই সঙ্গে স্বতন্ত্র ভারতবর্ষ, স্বাধীন ভারতবর্ষের ইতিহাসে, পশ্চিমবঙ্গের রাজনীতির ইতিহাসে আজকের দিন তাদের জন্য একটা কলঙ্কের দিন। আমরা পশ্চিমবঙ্গে বিভাজনের রাজনীতি দেখেছি, আমরা তোষণ দেখেছি, মন্দির মসজিদের নামে জাতীয় জনসমাজকে বিভক্ত করে ভোটের রাজনীতি দেখেছি বিজেপি বিরোধী রাজনৈতিক দলেদের কাছে। কিন্তু সরাসরি একটি ধর্মীয় মঞ্চ থেকে আজকের তারিখটাকে বেছে নিয়ে হিন্দু ধর্মকে কার্যত পরোক্ষে নোংরা বলে একজন রাজ্যের মুখ্যমন্ত্রী, যিনি সংবিধানের শপথ নিয়েছেন, তিনি প্রকাশ্যে দাঁড়িয়ে আজকে ধর্মীয় বিভাজন তৈরি করে দিলেন। তিনি প্রকাশ্যে বলছেন আমি আপনাদের সঙ্গে আছি। আরে পাশে থাকা কোনো খারাপ কথা নয়, আমরাও পাশে আছি। যারা ভারতবর্ষকে নিজের দেশ বলে মনে করেন, যারা ভারতবর্ষের দুঃখে, ভারতবর্ষের আনন্দে, যাদের কোনো না কোনো হৃদয়ে অনুভূতি হয়, যারা দেহ দিয়ে মন দিয়ে এই দেশটাকে স্পর্শ করবার চেষ্টা করেন, আমরা তাদের বিরোধী নই। কিন্তু আজকে কোন ভাষায় রাজনীতি নিয়ে এলেন মুখ্যমন্ত্রী? পশ্চিমবঙ্গের মুসলমান ভাইদের মনে রাখতে হবে যে তারা কাদের সঙ্গে নিজেদের সম্পৃক্ত করবেন, তারা কাদের ভাষায় কথা বলছেন। আরে আমরা তো সৈয়দ মুস্তাফা আলীর ভাষা বুঝি, সৈয়দ মুস্তাফা সিরাজের ভাষা বুঝি, এস ওয়াজেদ আলীর ভাষা বুঝি, আমরা কাজী নজরুল ইসলামের ভাষা বুঝি, আমরা আবুল বাসারের ভাষা বুঝি। কিন্তু এই কোন ভাষা চলছে পশ্চিমবঙ্গে? প্রকাশ্যে দাঁড়িয়ে যারা রামের সম্পর্কে অত্যন্ত নিকৃষ্ট মানের গন্ধ শব্দ উচ্চারণ করছে, যারা প্রকাশ্যে হিন্দুদের দোকানঘর ভাঙচুর করছে, পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় ধর্মান্ধতা আজকে মাথাচাড়া দিয়েছে। এই মৌলবাদী সংগঠন যারা বাংলাদেশের হিন্দুদের উপরে অত্যাচারকে কার্যত পশ্চিমবঙ্গের কয়েকটা সীমান্তবর্তী জেলায় সেলিব্রেট পর্যন্ত করেছে, যারা বিভিন্ন জায়গায় হরিবোল ধ্বনি দেওয়ার বিরোধিতা করছে, যারা প্রকাশ্যে আজকে মুর্শিদাবাদ, মালদার কিছু জায়গায় বলছে যে প্রদীপ জ্বালতে পারবা কিন্তু শাঁখ বাজাতে পারবা না, মুখ্যমন্ত্রী তাদের সমর্থন করছেন। আমরা তো বলছি যারা ভারতবর্ষকে নিজের দেশ বলে মনে করে, সেই সংখ্যালঘুদের বিরুদ্ধে আমাদের কোনো যুদ্ধ নয়। একটা রাজনৈতিক দল কোনো ধর্মের বিরুদ্ধে যুদ্ধ করতে নামেনি, ধর্মাবলম্বীদের বিরুদ্ধে কুৎসা প্রচার করতে নামেনি। কিন্তু যারা এই দেশটাকে একদিন নাপাক বলে, অপবিত্র বলে, দারুল হার্ব যুদ্ধভূমি বলে ধর্মের ভিত্তিতে ভারতবর্ষকে ভাগ করে পাকিস্তানে চলে গিয়েছিল, তারা যদি ভারতবর্ষে আসে আমরা তাদের বিরোধী। হ্যাঁ, আমরা বিরোধী। আমরা বাংলাদেশি মুসলমান অনুপ্রবেশকারীদের পশ্চিমবঙ্গে আসার এবং পশ্চিমবঙ্গের ভোটার লিস্টের নাম ঢোকানোর বিরুদ্ধে, আমরা রোহিঙ্গা মুসলমানদের বিরুদ্ধে, আমরা বেআইনি ধর্মস্থান তৈরির বিরুদ্ধে, আমরা ভারত তেরি টুকরে হোঙ্গে ইনশাল্লাহ ইনশাল্লাহ এই শব্দ যারা উচ্চারণ করবে, আমরা তাদের যদি কেউ আক্রমণ করে আমরা তাদের পক্ষে। যে যার নিজের ধর্ম পালন করতে পারেন, যে যার মতো করে তার উপাসনা পদ্ধতিকে নিয়ে আসতে পারেন, কিন্তু এই রাজ্যে যে রাজনীতি তৈরি হয়েছে ভারতবর্ষের অন্য কোনো প্রদেশে তার কোনো নিদর্শন নেই। পুলিশ তাদের একজন উচ্চ আধিকারিক, তিনি সাংবাদিক সম্মেলন করে বলছেন প্ররোচনায় পা দেবে না, রামের মিছিল নিয়ে উত্তেজনা তৈরি হতে পারে। আরে ভারত রাম, রামই ভারত। রামচরিত মানুষের তৈরি হওয়ার আগে, লেখার আগে এখানে রাম পাঁচালী হয়েছে ভারতবর্ষরা পশ্চিমবঙ্গের প্রত্যেকটি বাড়িতে বাড়ি। রামকে বাংলা থেকে বিচ্ছিন্ন করে দেবেন, পশ্চিমবঙ্গের যে বৃহত্তর জনগোষ্ঠী আছে তাদের বিরুদ্ধে আক্রমণ চলবে, আর বিজেপি মুখ বুঝে সেটা সহ্য করবে? আমরা তো চাই যে সমস্ত রাজনৈতিক দলের যারা সদস্য আছেন তারা যদি চান যে পশ্চিমবঙ্গ পশ্চিম বাংলাদেশ না হয়ে যাক,
তারা যদি কিচেন নেককে কেটে দেবার এই হুমকির বিরুদ্ধে প্রতিরোধ করতে চান, তাহলে আজকে তৃণমূল কংগ্রেসকে সরানোর জন্য কিছুদিনের জন্য নিজেদের পতাকাটাকে অন্তত সরিয়ে রাখুন। বাংলাদেশে কে প্রথম আক্রান্ত হয়েছে, প্রথম গুলি কার লেগেছে? কমিউনিস্ট পার্টি বাংলাদেশের যিনি নেতা, পশ্চিমবঙ্গের মোহাম্মদ সেলিমের পার্টি তার বিরুদ্ধে একটি শব্দ উচ্চারণ করেননি। আজকে যারা এখানে বসে রাজনীতি করছেন, দক্ষিণ 24 পরগনায় যদি সুজন চক্রবর্তী আক্রান্ত হন ভবিষ্যতে কোনোদিন, যদি কেউ বাঁচায় বা বাঁচানোর মতো পরিবেশ তৈরি করতে পারে, সেটা বিজেপি তৈরি করতে পারে, তার দলও এখন করতে পারবে না। কারণ যে পরিস্থিতি আজকে দক্ষিণ 24 পরগনায় সৃষ্টি হয়েছে, আজকে এই যে ঘৃণ্য বিভাজনের রাজনীতি, আজকের তারিখে দাঁড়িয়ে সরাসরি মুখ্যমন্ত্রী যেভাবে বললেন দাঙ্গার প্ররোচনা দিচ্ছে, আপনারা এর পা দেবেন না। আসলে তৃণমূল কংগ্রেস দাঙ্গা চায়। পশ্চিমবঙ্গের সংখ্যাগরিষ্ঠ মানুষ তৃণমূল কংগ্রেসকে প্রত্যাখ্যান করেছে। পশ্চিমবঙ্গের 30% ব্লক ভোট নিয়ে যদি মুখ্যমন্ত্রী মনে করেন, তার দল মনে করে যে তারা পশ্চিমবঙ্গের ভাগ্য নিয়ন্ত্রণ করে দেবে, তাহলে তার বাইরে যে 70% মানুষ আছে তাদের চিন্তা করতে হবে যে বাংলার ইতিহাস লেখবার দায়িত্ব আপনারা কাকে দেবেন। যে মুখ্যমন্ত্রী আজকে দাঁড়িয়ে বিজেপির সমালোচনা করলেন, যখন বলা হয়েছিল যে ভাগীরথীতে 30% হিন্দুকে যে কোনো সময় কেটে ভাসিয়ে দেব, কেউ একটা শব্দ উচ্চারণ করেননি। যার ক্যাবিনেটে বিধানসভার পরিসরে দাঁড়িয়ে তার সদস্য বলছেন হাম দো হামারা দো নয়, হাম দো হামারা ছে। তার ক্যাবিনেটের একজন সদস্য আমাদের হিন্দুদের বলছেন যে আমরা দুর্ভাগা, আমাদের ধর্মান্তরিতকরণ করতে হবে। আর মুখ্যমন্ত্রী দাঁড়িয়ে বলছেন এই নোংরা রাজনীতি হচ্ছে, এটাকে বন্ধ করতে হবে। বারবার কাকে ডেকে আনছেন? ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব বলছেন যত মত তত পথ। আরে ওপার বাংলাও যত মত তত পথ ছিল। ওপার বাংলায় মানুষ লড়াই করেছিল, স্বাধীনতা আন্দোলন করতে গিয়ে যে বিপ্লবীরা সেলুলার জেলে বন্দী ছিলেন, তার মধ্যে অধিকাংশ ছিলেন তদানীন্তন পূর্ব পাকিস্তানের বাসিন্দা। কোথায় ছিল জ্যোতিবাবুর বাড়ি? কোথায় ছিল প্রমোদ দাশগুপ্তর বাড়ি? কোথায় ছিল তৃণমূল কংগ্রেসের সৌগত রায়ের বাড়ি? কোথায় ছিল প্রিয়রঞ্জন দাস মুন্সির বাড়ি? এরা সবাই ছিলেন ওদিকে। ওপারে গান্ধীবাদ চলেনি, একাত্ম মানববাদ চলেনি, একই বৃন্তে দুটি কুসুম চলেনি, কান্ডারিকে হুঁশিয়ারি চলেনি। ওপার থেকে এপারে কেন এসেছিলেন? ওখানে ঢাকা বিশ্ববিদ্যালয় ছিল, ওখানে কলেজ ছিল, ওখানে যে কোনো ধরনের বিপ্লব তৈরি করবার জন্য উপযুক্ত একটা জমি ছিল, জমিদার ছিল, জোরদার ছিল, কলকারখানা ছিল, সবই ছিল। কিন্তু ওরা ওখানে থাকতে পারেনি, এখানে চলে এসেছিলেন। একটা নিরাপদ বাঙালি হিন্দুদের জন্য তৈরি হয়েছিল পশ্চিমবঙ্গ। আজকে সেই মূল ভিত্তির সঙ্গে বিরোধিতা করছে তৃণমূল কংগ্রেস। 1945 এবং 1946 সালের সময় কলকাতা শহরে যে চেহারা ছিল তৃণমূলের বদান্যতায়, আজকে ধর্মতলার সেই চেহারা ফিরে আসছে। শতাব্দী প্রাচীন দোকান, যাদের নিজস্ব একটা আভিজাত্য ছিল, আজকে তার সামনে কারা দখল করে নিয়েছে সমস্ত ফুটপাত। হক মার্কেটের মালিক কে? কলকাতা কর্পোরেশন। আজকে হক মার্কেটে যারা দোকানদার আছেন, বড় দোকানদার, তারা দোকান বিক্রি করে চলে যেতে চাইছে, কারণ ঢোকার সমস্ত রাস্তা বন্ধ। একটা বিশেষ জায়গাকার মানে অত্যন্ত বিশেষ ধরনের শান্তিপ্রিয় মানুষজন তারা সেখানে এসে ফুটপাত দখল করে নিয়েছেন। কলকাতার মেয়র একটি শব্দ উচ্চারণ করতে পারছে না। আজকে সারা রাজ্যব্যাপী এই পরিস্থিতি তৈরি হয়েছে। শুধু একা মোথাবাড়িতে নয়, আপনি হলদিয়ার দিকে তাকান, হাওড়ার দিকে তাকান, আপনারা যে জায়গার দিকে তাকাবেন পশ্চিমবঙ্গে, সেখানে সংঘর্ষ তৈরি হচ্ছে। আর সংঘর্ষ নয়, একতরফা আক্রমণ চলেছে। মোথাবাড়িতে আক্রান্ত হলো হিন্দু, আর গ্রেপ্তারও হয়ে গেল হিন্দু। আজকে এটা কিভাবে চলতে পারে? আমরা বিশ্বাস করি যে আজকের ধর্ম হলো গণতন্ত্র, আর আজকের রাজনীতি হলো উন্নয়ন। মুখ্যমন্ত্রী যে রাজনীতি শুরু করেছেন পশ্চিমবঙ্গে, এই রাজনীতি আমাদের অনিবার্য ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। তাই পশ্চিমবঙ্গের সমস্ত মানুষের কাছে আমাদের আহ্বান, সমস্ত মানুষের কাছে আমরা আহ্বান করছি,
যে দল মত নির্বিশেষে বাংলাকে বাঁচানোর স্বার্থে পশ্চিমবঙ্গ যাতে পশ্চিম বাংলাদেশ না হয়ে যায় তার জন্য, তালিবানাইজেশন না হয় তার জন্য, এখানে আপনার ঘরের ছেলে মেয়েরা যাতে রেডিকালাইজেশন তাদের মধ্যে না হয়, সমস্ত মুসলমান ভাই বোনদের কাছে আমরা আবেদন করছি, আপনারা কাদের সঙ্গে এক পংক্তিতে দাঁড়াবেন? আপনারা আফজল গুরুর সঙ্গে আপনাদের যারা মিলিয়ে মিশে দিতে চাইছে, যারা বোঝাতে চাইছে যে ভারতবর্ষে নাকি সমস্ত মুসলমানই সন্ত্রাসবাদী, আপনারা তাদের সঙ্গে আজকে হাত মিলিয়ে রাস্তায় হাঁটবেন? আপনারা আয়নার সামনে দাঁড়িয়ে সংখ্যালঘুদের বলছি যে তারা একবার নিজেদের দিকে তাকান, আপনাদের আর্থসামাজিক অবস্থা কোথায় দাঁড়িয়ে আছে, আপনাদের শিক্ষায় আপনারা কোথায় আছেন একবার দেখুন। আর একবার গুজরাটের যারা সংখ্যালঘু মানুষ আছে তাদের দিকে দেখুন। এত যে গুজরাটের বিরুদ্ধে আন্দোলন পশ্চিমবঙ্গে হলো, একবার গুজরাটের মুসলমানদের দিকে তাকান আর আপনাদের এখানে মুসলমান মহল্লার দিকে তাকান, কি কোথায় আছেন নিজেরাই বুঝতে পারবেন। যারা এই ধর্মান্ধতাকে পশ্চিমবঙ্গে গত 10 বছর যাবত এই জামাতি চিন্তা ভাবনাকে আমদানি করেছে, যারা পশ্চিমবঙ্গের মধ্যে দাঁড়িয়ে প্রকাশ্যে শেখ হাসিনার বিরুদ্ধে ফাঁসি দেওয়ার যারা গান চলেছে সেগুলোর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি, তাদের জন্য আজকে এই অগ্নিগর্ভ পশ্চিমবঙ্গের অবস্থা তৈরি হয়েছে। আমরা এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। সর্বস্তরে প্রতিবাদ হবে। রাম নবমীকে কেন্দ্র করে রাম যে মিছিল, সেই মিছিলকে নিয়ে যে মন্তব্য করে চলেছেন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, যেভাবে প্ররোচনা দেওয়া হচ্ছে, যেভাবে মানুষকে ভীত সন্ত্রস্ত করা হচ্ছে, আমরা তারপরও মনে করি এবছরের রামনবমীর মিছিলে আমাদের কাছে যা খবর আছে যে মানুষ সর্বাত্মকভাবে পথে নামবে, স্বতঃস্ফূর্তভাবে পথে নামবে। মানুষ এই সমস্ত তৃণমূলী মিথ্যাচারকে, এই সমস্ত অপপ্রচার কুৎসাকে, এই প্ররোচনাকে, এই দাঙ্গা লাগিয়ে দেওয়ার প্রচেষ্টাকে প্রতিহত করবার জন্য মানুষ রাস্তায় থাকবে। এবং এবার যদি কেউ আক্রান্ত হয় তাহলে যে যে ভাষা বোঝে সেই ভাষায় তাদের উত্তর দেওয়া হবে। আমরা কোনো হিংসার পক্ষে নই, আমরা কোনোভাবে কোনো প্ররোচনা দেবার মধ্যে নই, কিন্তু রামের দেশে রামের মিছিল হবে, এটাই ঠিক। এবং এটা থেকে কোনো বিচ্যুতি কোনো জায়গায় হবে না। সংখ্যাগরিষ্ঠ মানুষ, শুভবুদ্ধি সম্পন্ন সংখ্যালঘু মানুষ আজকে এই সরকারের থেকে মুক্তি চাইছে। আজকে যে ঘটনা ঘটলো, আজকে ধর্মীয় সমাবেশে ঈদ উল ফিতরের দিন মুখ্যমন্ত্রী যে ভাষণ দিলেন তাতে শুধু হিন্দু ধর্মে তিনি অপমান করলেন তা নয়, আজকে একই সঙ্গে আজকে তাদের যাদের ধর্মানুষ্ঠানে তিনি গিয়েছিলেন তা সেই অনুষ্ঠানকেও কলঙ্কিত হয়ে গেল এই বক্তব্যে। একটি ধর্মীয় অনুষ্ঠানে রাজনৈতিক বার্তা, একটি ধর্মীয় অনুষ্ঠান থেকে আরেকটি ধর্মকে আক্রমণ, একটি ধর্মীয় অনুষ্ঠানে গিয়ে অপ্রাসঙ্গিক ভাবে রামকৃষ্ণ পরমহংস বিবেকানন্দের নাম টেনে আনা। বিবেকানন্দ এই সম্পর্কে কি বলেছিলেন সেটা বললে এখন আবার নতুন বিতর্ক তৈরি হবে। আমি আর রামনবমীর আগে সেটা টেনে আনতে চাই না, বিবেকানন্দের উদ্ধৃতিকে কোট করতে চাইছি না, কিন্তু যত মত তত পথ কোথায়? তৃণমূল বলে যত মত তত মত তো মুখে, আর তৃণমূলের বক্তব্য হচ্ছে মত এক, যত মত হতে পারে কিন্তু পথ একটাই, সেটা হচ্ছে তৃণমূলের পথ। কোনো নির্বাচন থাকবে না, কোনো সমবায় নির্বাচনে শান্তিপূর্ণভাবে ভোট হবে না, কলেজ বিশ্ববিদ্যালয় সংসদ নির্বাচনে বন্ধ হয়ে যাবে, পশ্চিমবঙ্গের প্রত্যেকটা স্থানীয় নির্বাচন রক্তাক্ত হবে, মানুষ ক্ষতবিক্ষত হবে, মানুষ আক্রান্ত হবে। এই অবস্থা যারা তৈরি করেছে তারাই আজকে পশ্চিমবঙ্গে একটা কলঙ্কময় দিন আজকে তৈরি করলেন। আজকে এই ধর্মীয় মঞ্চ থেকে এই বক্তব্য রেখে আমরা বিশ্বাস করি পশ্চিমবঙ্গের মানুষ এদের প্রত্যাখ্যান করবেন। এবং মুখ্যমন্ত্রী হিসাবে এটাই মুখ্যমন্ত্রীর শেষ ঈদ উল ফিতরের অনুষ্ঠানে গিয়ে ভাষণ। এরপরেও যদি তিনি অবশ্যই তিনি সুস্থ থাকুন, তিনি ভালো থাকুন, তিনি দীর্ঘজীবী হন, কিন্তু পরের ঈদ উল ফিতর যেটা হবে সেখানে যদি মুখ্যমন্ত্রী পৌঁছন তার বক্তৃতার ভাষা ভিন্ন হবে, এই ভাষায় তিনি কথা বলতে পারবেন না। আপনারা বলছেন যে আপনাদের দেশে খবর মানুষ বেরোবে সর্বাত্মকভাবে, বিভিন্ন রকম ভাবে শহর জুড়ে ইতিমধ্যে রামনবমীকে কেন্দ্র করে পোস্টার করেছে, সমস্ত কিছু করেছে। তৃণমূল কংগ্রেস বা সিপিআইএম বিভিন্ন দলের তরফ থেকে বলা হচ্ছে যে ধর্মীয় অনুষ্ঠানই আপনারা দিচ্ছেন, প্রশাসনও বারবার করে সেই নিয়ে সতর্ক করছে। দেখুন, তৃণমূল কংগ্রেস এবং সিপিআইএম তো ঐক্যবদ্ধভাবে বিজেপির বিরোধিতা করছে, লন্ডনেও বিরোধিতা করেছে, এখানেও বিরোধিতা করেছে।
তো পরিকল্পিত নাটক। লন্ডনে যেটা সিপিআইএম এর যারা বলছেন, যারা বিরোধিতা করেছে, নাটক। একই সঙ্গে নোভোট বিজেপিতে অংশগ্রহণ করে, একই সঙ্গে পার্লামেন্টে ওয়াকআউট করে, একই সঙ্গে ধর্নায় বসে। পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে ইডি সিবিআই কেন কাজ করছে না, গ্রেপ্তার কেন হচ্ছে না, তার আওয়াজ তোলেন। দিদি মোদি গটাবের কথা বলে, আর দিল্লিতে গিয়ে কেন্দ্রীয় সরকারের প্রতিহিংসা পরায়ণ আচরণ, ইডি সিবিআই এর একটু পলিটিক্যাল ভেন্ডেটাকে চরিতার্থ করবার জন্য কাজকর্ম নিয়ে তারা একই সঙ্গে ধর্নায় বসে পড়েন। তো ওরা কি বললো তাতে কিছু এসে যায় না। কোথায় কে বিজেপির নেতা প্রশ্ন নয়, প্রশ্ন হলো এই পরিস্থিতি তৈরি হলো কেন। এন্টায়ার হিন্দু ডায়াসপোরা, পৃথিবীর যেখানে যত হিন্দু আছে, বাঙালি আছে, তারা পশ্চিমবঙ্গের এই ঘটনায় উদ্বিগ্ন। পশ্চিমবঙ্গের সরস্বতী পুজোকে কেন্দ্র করে যেভাবে সীমান্তবর্তী জেলার স্কুলের দেওয়ালে পোস্টার পড়ে যে মূর্তি পূজা বন্ধ করো, তা তাদের আতঙ্কিত করেছে, শঙ্কিত করেছে। এটা পশ্চিমবঙ্গের চেনা চেহারা নয়, এটা এই রাজ্যের আসল রূপ নয়। সরস্বতী পূজাকে ধর্মীয় অনুষ্ঠান বলে কোনোদিন পশ্চিমবঙ্গের কোনো ছাত্রছাত্রী যে কোনো ধর্মাবলম্বী হোক মনে করেননি। হিন্দু মুসলমান ছাত্রছাত্রীরা একই যুগের সঙ্গে সরস্বতী পূজায় অংশগ্রহণ করে, প্রত্যেকে ফল কাটে, প্রসাদ বিতরণ করে, একই পংক্তিতে বসে ভোজন করে, খাওয়ায়। এটাই তো চেহারা। কিন্তু এই চেহারাটা নষ্ট করে দিয়েছে তৃণমূল কংগ্রেস, শুধুমাত্র বিভাজনের রাজনীতির স্বার্থে, ব্লক ভোটের স্বার্থে। সকাল থেকে আপনাদের কোনো অফিশিয়াল হ্যান্ডেল থেকে ঈদের শুভেচ্ছা দিতে কাউকেই দেখা যায়নি, মানে অন্যান্য অকেশনে দেখা যায়। আজকে হঠাৎ করে আপনি একমাত্র এই সাংবাদিক সম্মেলনে শুরু করলেন, সকাল থেকে কারোর পোস্ট সেভাবে দেখা যায়, কেউ করেনি। দেখুন, আমি সংবাদ মাধ্যম, আমি সোশ্যাল মিডিয়ায় খুব একটা অ্যাক্টিভ নই, এটা আমার সবচেয়ে বড় ব্যর্থতা, অপদার্থতা বা যা কিছু বলতে পারেন আপনারা। আমাকে সকাল থেকে যারা ঈদ মুবারক পাঠিয়েছে, আমি প্রত্যেককে তাদের শুভেচ্ছা বিনিয়োগ করেছি। আমার বাড়িতে খাবারও এসছে। আমি যেখানে বিধায়ক ছিলাম সেখানকার অনেক ছেলে মেয়ে আমার বাড়িতে সকাল থেকে এসে গেছে। আমার সঙ্গে এসব নিয়ে কোনো সমস্যা নেই। এটা কি দলগত কোনো সিদ্ধান্ত? এটা কি দলগত কোনো সিদ্ধান্ত যে শুভেচ্ছা না জানানোর? একমাত্র দেখা গেল যে না না, দলগত সিদ্ধান্ত কোথায়? প্রধানমন্ত্রী সকলকে শুভেচ্ছা বার্তা পাঠাচ্ছেন, কি করে দলগত সিদ্ধান্ত? বিজেপির রাজনীতি ধর্ম নিয়ে রাজনীতি নয়। বিজেপির রাজনীতি ধর্ম নিরপেক্ষ রাজনীতি না হলে ধর্ম সাপেক্ষের রাজনীতি। সুতরাং বিজেপি এই সমস্ত ছোটখাটো ব্যাপারে মাথা লাগায় না। রেড রোডে আজ মুখ্যমন্ত্রী গেলেন, গিয়ে বললেন ওরা উস্কাচ্ছে, ওদের উস্কানিতে পা দেবেন না, ওরা দাঙ্গা বাঁধাতে চায়। মুসলিম মুখ্যমন্ত্রী গিয়ে ওদের বলছেন, আর মুখ্যমন্ত্রী পুলিশ আবার গিয়ে আরেক কথা বলছেন, আপনারা কাউকে পা লাগালে। কাদের দিকে, কাকে শুনি সতর্ক করছে এই প্রশাসন? মুখ্যমন্ত্রী আলাদা, পুলিশ আলাদা, আমরা তো গুলিয়ে যাচ্ছে ব্যাপারটা। আসল বিষয়টা হচ্ছে তৃণমূল কংগ্রেস একটা দাঙ্গা চাইছে। তৃণমূল কংগ্রেস চাইছে একটা প্রবল দাঙ্গা হোক, মানুষ রাস্তায় নেমে পড়ুক। হিন্দুরা, মানে যারা বাড়িতে বসে বটি দিয়ে মাছ কাটতো না এতদিন, সেই পুরনো বটি বার করে মহিলারাও রাস্তায় নেমে যাক, এরকম একটা পরিস্থিতি তৈরি হোক তৃণমূল কংগ্রেস চাইছে। ভেঙে যাবে, ভেঙে গেলে 30% ব্লক ভোটে সুরক্ষিত হবে। একমাত্র উদ্দেশ্য হচ্ছে শুধুমাত্র মুসলমান ভোট যাতে ভাগ না হয়। এবার মুসলমান ভাইদের মনে করতে হবে, কতদিন মুসলমান হয়ে থাকবেন, কতদিন মুরগি হয়ে থাকবেন, কতদিন অন্য লোকের হাতের খেলার পুতুল হয়ে থাকবেন, কতদিন ভোট ব্যাংক হয়ে থাকবেন, এটা তাদের চিন্তা করতে হবে। আমরা সব দাঙ্গা টাঙ্গার ভয় পাই না। আমরা বিশ্বাস করি পশ্চিমবঙ্গে দাঙ্গা হবে না। পশ্চিমবঙ্গে যেটা হবে, কিছু ধর্মান্ধ মৌলবাদী, কিছু রোহিঙ্গা, কিছু বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী, যাদের তৃণমূল এখানে শেল্টার দিয়েছে, যাদের ভোটার লিস্টে নাম তুলে দিয়েছে, যাদের আধার কার্ড বানিয়ে দিয়েছে, তারা বিভিন্ন জায়গায় ওই পাথর টাথর ছুঁড়বে। এটা করতে পারে, তার বেশি কিছু করবে না। ইসলাম ভোট আপনাদের প্রয়োজন, সংখ্যালঘুদের ভোট আপনাদের প্রয়োজন, গণতান্ত্রিক দল নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছি, কোন ভোটটা কে ভেতরে গিয়ে কাকে দিচ্ছে সেসব নিয়ে আমাদের ঠিকই চিন্তা ভাবনা আছে। আমাদের ভোটার নিয়ে কাজ করবো। ভোটার হিন্দু না মুসলমান ওটা আমরা চিন্তা করতে যাবো। গণতন্ত্রের শেষ কথা হচ্ছে জেতা। আবার মুখ্যমন্ত্রী তো বলেন জো জিতা ও সিকান্দার। কে কি ভালো খেললো বড় কথা নয়, খেলার শেষে ফলটা কি হয়েছিল। সক্রেটিসের নেতৃত্বে ব্রাজিল যেদিন ওয়ার্ল্ড কাপে খেলেছিল, জিকো পেনাল্টি মিস করেছিল নেমে, আমার সঙ্গে সঙ্গে পেনাল্টি দিয়ে দেওয়া হয়েছিল। সেই 15 মিনিট যে ব্রাজিল ফুটবলটা খেলেছিল, স্বপ্নের ফুটবল, সেই খেলাটা কিন্তু সবাই ভুলে গেছে, কারণ ম্যাচটা ব্রাজিল হেরে গিয়েছিল। সুতরাং ভোটটা যখন হবে ওই চটের ভিতরে কে কাকে ভোট দিচ্ছে সেটাই হচ্ছে আসল কথা। আমরা ভোটে জিততে চাই, কি কোথায় কে হিন্দু ভোট দিচ্ছে, কে মুসলমান ভোট দিচ্ছে, সব ব্যাপার নয়। শুভেন্দু অধিকারী বিরোধী দল নেতা, শুভেন্দু অধিকারী যেটা ভালো বুঝেছেন,
আর নিজের জীবনের অভিজ্ঞতা নিয়ে বুঝেছেন। শুভেন্দু অধিকারীর মতো করে ব্যাখ্যা করেছেন। আপনি শুভেন্দু অধিকারীর প্রসঙ্গ এখানে টানছেন না। শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী চ্যালেঞ্জ দিয়েছেন, শুভেন্দু অধিকারী চ্যালেঞ্জ গ্রহণ করেছেন, দুজনেই রিস্ক নিয়েছেন, শুভেন্দু অধিকারী জিতেছেন, রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে গেছেন। মুখ্যমন্ত্রী বলে তারপরে মুখ্যমন্ত্রীকে আরো কলঙ্কিত করবার জন্য মুখ্যমন্ত্রীর অনুচরেরা তারা বলতে শুরু করেছেন যে ওটা লোডশেডিং এর জয়। আবার আমরা চ্যালেঞ্জ দিয়েছি যে তমলুকে আরেকবার নন্দীগ্রামের লিডটা নিয়ে দেখাও, দেখা গেল বিরাট মার্জিনে নন্দীগ্রামে আমরা এগিয়ে আছি। শুধু এইসবগুলো বিতর্ক করে কোনো লাভ নেই। ইটস এ ইউনিক অফ ডেমোক্রেসি। তো এগুলো থাকবে, এসব কে কোথায় গরমা গরম এসব চলবে রাজনীতিতে, কিন্তু তৃণমূল কংগ্রেস থাকবে না 2026-এ, এটাই আসল কথা। মোহাম্মদ সেলিম কিছুক্ষণ আগে বলেছেন যে ধর্মীয় মিছিলে মসজিদের সামনে এসে নাচানাচি না করলেই হলো, মহরমের মিছিল যেমন মন্দিরের সামনে দিয়ে যায়। আমরা চাই একই দিনে একই সঙ্গে দুর্গাপুজোর বিসর্জন আর মহরমের মিছিল সমান্তরাল ভাবে পাশ দিয়ে হেঁটে যাক, এটাই আমরা চাই। মোহাম্মদ সেলিম কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া মার্ক্সবাদীকে কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া মৌলবাদী বানিয়ে দিয়েছে। তাই ওই শ্রমিক লাইডি সুজন চক্রবর্তীকে দক্ষিণ 24 পরগনার ডায়মন্ড মল্লের ছক থেকে কোনোদিন যাতে আক্রান্ত না হতে হয় সেই জন্য আমরা আমাদের বাঁচানোর চেষ্টা করছি। মোহাম্মদ সেলিম বাঁচাবে না, আমরা বাঁচাবো। মুখ্যমন্ত্রী আজকে গেলেন, গিয়ে বললেন আপনারা একা নন, আপনাদের সাথে আছি, কাউকে ভয় পাওয়ার দরকার নেই, কারণ কথায় ওরা শান্তিপ্রিয় মানুষ, সকালবেলা আনন্দ করে ভালো জামা কাপড় সেজে খুশির ঈদ ওখানে পৌঁছে গেছে, ওরা কেন ভয় পেতে যাবে? এই আবার কি কথা? ভয়ের প্রশ্নটা আসছে কোত্থেকে? সকালবেলা তারা আনন্দ করতে এতদিন রোজা করে নির্জলা থেকে কষ্ট করে তারা ওখানে গেছে, ভালো জামা কাপড় নতুন জামা কাপড় পরে গেছে, সকলে কোলাকুলি করবে, তারা ভয় পাবে কেন? কিসের ভয়? আর এই যে নাটক তৈরি হয়েছে না আপনাদের ইফতার ফিফতার, অদ্ভুত ব্যাপার। পেট ভর্তি মাছের ঝোল ভাত খেয়ে গিয়ে গলা পর্যন্ত খেয়ে ঢেকুর তুলতে তুলতে অভুক্ত তৃষ্ণার্ত মুসলমানের সঙ্গে রোজা খোলার নাটক, পেঁয়াজি আর ফলের রস খেয়ে কতদিন চলবে? এসব নাটক বন্ধ হওয়া দরকার। এটা শেষ তো? বলো বল, বাচ্চা প্রশ্ন। রামনবমীতে বলা হয়েছিল বিজেপির তরফ থেকে যে কোন রকম রাজনৈতিক এজেন্ডা নাই, কিন্তু দেখা গেল যে সেন্ট্রাল এভিনিউতে রামনবমীর পোস্টারে শুভেন্দু অধিকারীর ছবি, আর তাতে যেখানে বলা হয়েছিল যে কোন রকম রাজনৈতিক এজেন্ডা না, তাহলে শুভেন্দু অধিকারী বিরোধী দলের সাংবিধানিক পদ, মুখ্যমন্ত্রীর ছবি থাকে চারিদিকে, বাসে ট্রামে কত জায়গায়, বাস স্ট্যান্ডে পর্যন্ত। সেরকমই তো শুভেন্দু অধিকারী কি শুধু বিজেপি নেতা নাকি? শুভেন্দু অধিকারী বিরোধী দল নেতা, সাংবিধানিক পদ, তো রামের পথে লাগিয়ে দিয়েছে। রামের গায়ের রং ছিল কালো, শুভেন্দু গায়ের রং ছিল ফর্সা, দুজনের কন্ট্রাস্ট তৈরি করেছে, সুন্দর দেখাচ্ছে, লেগে গেছে। আবার কি? অধীর চৌধুরী অভিযোগ করছে যে বাংলায় বিভাজনের রাজনীতি করছে আইপ্যাক আর আরএসএস, বিজেপি এবং তৃণমূল সাম্প্রদায়িক অশান্তি তৈরির চেষ্টা। আরএসএস কে টানাটানি করলেন কেন? ওনাকে তো খালি শুধু ধুলো পরিষ্কার করে ঝাড় দিয়ে একজন হারিয়ে দিলেন। উনি আবার এর মধ্যে আরএসএস কে কেন টেনে আনছে? আরএসএস এর মধ্যে কোথা থেকে আসছে? আইপ্যাকের সঙ্গে ওনাদের লড়াই, আইপ্যাকও একটা রাজনৈতিক ফ্রন্ট হয়ে গেছে। উনি এই যে আমরা তো বলছি যে অধীর চৌধুরী ইজ এ রাইট প্লেয়ার প্লেইং ইন আ রং কোর্ট, উনি এখানে এসব কথা না বলে এটা মল্লিকার্জুন খার্গে আর ম্যাডামকে বোঝান না একটু দিল্লিতে গিয়ে যেখানে কি চলছে। রামনবমী আগে এভাবে রাজ্যে উদযাপন করা হতো না। কে বলছে? সাম্প্রতিক কয়েক বছরে পশ্চিমবঙ্গের যেটা সংস্কৃতি রম্য নয়, এই রামনবমী নিয়ে বিজেপি ঘটা করে আয়োজন করছে রাজনৈতিক স্বার্থে। সংস্কৃতির কোনো ডেফিনেশন আছে নাকি? না সংস্কৃতি কখন পালিত হবে না পালিত হবে এর কোনো নির্দিষ্ট বেড়াজাল আছে? এসব কিছু আছে নাকি? আমি তো বলছি রামচরিত মানসের আগে পশ্চিমবঙ্গে রামপাঁচালী, মানে এখন বাংলা যেটা অবিভক্ত বাংলায় রামপাঁচালী পড়া হতো। রামের সঙ্গে এখানে প্রচুর যোগাযোগ আছে, যোগাযোগ একটু বিচ্ছিন্ন হয়ে গেছিল বলে এরা এতটা বেড়ে উঠেছে। এবার ওই জন্য রামকে আঁকড়ে ধরেছে বাঙালি, যে বাঁচালে রাম বাঁচাবে, আর কেউ বাঁচাতে পারবে না। এই ঘটা করে বিজেপি রামনবমী উদযাপন করছে না, বিজেপি কর্মীরা সামিল হয়ে যাচ্ছে। হ্যাঁ, হিন্দুত্ব কোনো বাদ নয়,
হিন্দুত্ব কোনো বাদ নয়, হিন্দুত্ব হচ্ছে একটা জীবন ধারা, একটা পদ্ধতি, ওয়ে অফ লাইফ। হিন্দুত্ববাদ এই শব্দটা ভুল। হিন্দুত্ববাদী সংগঠন বলে কিছু কিছু আমি দেখি পোস্ট করে, তারা বোঝেই না ব্যাপারটা। হিন্দুত্ব কোনো বাদ নয়, হিন্দুই একমাত্র ধর্ম যেটা আবর্তিত, আর বাদ বাকি যারা আছেন তাদের ধর্মগুলো হচ্ছে প্রবর্তিত। দুটোর মধ্যে পার্থক্য আছে। মমতা বন্দ্যোপাধ্যায় সায়ন্তিকা বিধায়ক, সায়ন্তিকা ঘোষ, আর শওকত মোল্লাও বলেছে রামনবমী আমরা করুন, মিছিল করবো আমরা। রাম কার? রাম সকলের, রাম ভারতের। আমরা তো চাই মুখ্যমন্ত্রী কাল নিজে রামনবমীর মিছিলে নেমে পড়ুন। উনি তো সবই করেন, উনি কালী পুজো করেন, উনি নামাজও পড়েন, উনি সবই তোর মধ্যে আছে। তা কালকে রামনবমীর মিছিলে উনিও নেমে পড়ুন, অসুবিধা কি আছে? কালীঘাট থেকে একটা বড় মিছিল বার করে দিন, উনি নামলে ভিড় হবে, লোকজনকে ডেকে নেবে। আর সামনে ভোট আছে, প্রত্যেকের টিকিট পাওয়ার ব্যাপার, লোক ইচ্ছা না থাকলেও বেশি হবে লোক। হ্যাঁ, পরিস্থিতির বাধ্যবাধকতা বুঝতে পারছে, শেষের সেদিন বেশি দূরে নেই। রেড রোডে অভিষেক বলেছে বিজেপি যত সাম্প্রদায়িক কার্ড খেলবে তত ওরা শক্তি হ্রাস হবে। আপনারা আমরা যদি 18 থেকে 6-তে নামিয়েছে, 6টা কমিয়ে দিয়েছেন আপনারা, এবার ওরা আরো কমবে বিধানসভাতে। হ্যাঁ, বিজেপির 18টা লোকসভা ভোট ছিল, ভোট 18 ছিল, সেটাকে 6টা কেটে দিয়েছেন, 12টা করে দিয়েছেন। এবার বিধানসভা ভোটেও হাল খারাপ করবে বিজেপি মানুষ যদি সাম্প্রদায়িক কার্ড বিজেপি খেতে। উনি একটু এই কথাগুলো ববি হাকিম, তারপরে সৌগত রায়, আরো যারা যারা কি সব নাম আছেন, অরূপ বিশ্বাস, এদের একটু ভালো করে গিয়ে বোঝান না। ওনার ভাষাটা সবসময় দলের লোক বুঝতে পারছে না, সেই নিয়ে তো সমস্যা তৈরি হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে লন্ডনে গেলাম ওই অক্সফোর্ড প্রসঙ্গে, আমাকে বলছে আপনি হিন্দু কিনা। আমি বলেছি হ্যাঁ আমি গর্বিত হিন্দু, খ্রিস্টান, শিখ, মুসলিম সব। আমরা যদি ভেদাভেদের রাজনীতি করি না বা ভেদাভেদ করি না, মানুষকে ভালোবাসি আমরা, মানুষকে ভালোবাসি। মানুষ ভালোবাসেন তো, প্রবল ভালোবাসেন। ওনার ভালোবাসা সবাই বুঝবে, ওনার ভালোবাসার কষায়ের মুরগি পোষা, এর মধ্যে কোনো পার্থক্য নেই। বকটুইয়ের মানুষ জানেন উনি মানুষকে ভালোবেসেছেন। দক্ষিণ 24 পরগনার মানুষ ভালো থাকলে আমরা ভালো থাকবো। মানুষ ভালো আছে তো, বকটুই দেখলেন না, ভালো আছে, সবাই ভালো আছে, আনন্দে আছে, ফুর্তিতে আছে। রাষ্ট্রপতি শাসন প্রসঙ্গে আজকে উনি বলেছেন যে আপনারা মণিপুরে কি করছেন, বিহারে কি করছেন, চূড়ান্ত ব্যর্থ। আর আপনারা কে কি করবে, কে কি খাবে। না, এখন উনি কি বিহারে যাচ্ছেন নির্বাচনে? দিল্লিতে গিয়েছিলেন, হেরে গেছেন, আবার বিহারে যাচ্ছেন, কেউ ডাকছেন না। এখন তৃণমূল কংগ্রেসকে ধরে নিয়েছে মানুষ, যে মানে বাগে ছিল 18 ঘাটা কি একটা ছিল, তৃণমূল যাকে ধরবে শেষ। ওদিকে কেজরিওয়ালকে ধরেছিলেন, ওখানে গিয়ে সবচেয়ে বড় স্টার প্রচারক বিহারী বাবুকে নামিয়ে দিয়েছেন বিহারি ভোটারের জন্য। সেই যেখানে আসলে বক্তৃতা করেছে সেখানে চিৎপাত নেই। বিজেপি দেশ ভাগ করতে চাইছে, সংবিধান মানে না। বিজেপি দেশটা ভাগ করেছিল, যে দলের গর্ব থেকে উনি জন্ম নিয়েছেন তারা কংগ্রেস, ওল্ড ম্যান বেড ইন হ্যারি। এই জওয়াহরলাল নেহরু 60-এর দশকে নিজে স্বীকার করেছেন যে আমাদের বয়স হয়ে যাচ্ছিল, কেউ জেলে যাওয়ার জন্য প্রস্তুত ছিল না। সেজন্য দেখলাম এক চারিদিক থেকে আমরা খবর পাচ্ছিলাম, আগুন জ্বলছে পাঞ্জাবে, রোজ মৃত্যুর খবর পাচ্ছিলাম, তখন দেশভাগ আমাদের সামনে একটা সমাধানের রাস্তা নিয়ে এলো, আমরা মেনে নিলাম। জওয়াহরলাল নেহরু বলেছেন এটা এই হিন্দুস্তান যতটা হিন্দু ততটাই মুসলমানের, ততটাই এই দেশটা শুধু হিন্দুদের। যে আপনারা শুধু বিজেপির চশমাটা খুলে ফেলুন। এই দেশটা, এটাই তো বোঝার ভুল হচ্ছে, এই দেশটা হিন্দুদের। কারণ ভারতবর্ষে যারা বসবাস করেন তারা হিন্দু, সবাই হিন্দু। হিন্দু কোনো ধর্মবাচক শব্দ নয়। উপাসনা পদ্ধতি বদলে গেলে আইডেন্টিটি বদলে যায় না। রোজা করতে গেলে ওখানে উপাসে হিন্দু লেখা হয়। ভারতবর্ষে যে সমস্ত মসজিদ এখন কেউ নামাজ পড়ে না, অ্যাবান্ডেন্ড, বা যে সমস্ত মন্দিরে কেউ নামাজ পড়ে না, সেখানে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার টার্মিনোলজি অনুযায়ী নন লিভিং টেম্পল। সুতরাং ভারতবর্ষের বিষয়টা একটু অন্যরকম। আর এই সমস্ত কথা, এগুলো সব ছোটবেলায় আমরা বইতে পড়তাম, বুঝেছেন? এগুলো আর এখন চলে না, এগুলো মানে এত বস্তা পচা হয়ে গেছে না, এখন আর এগুলো দেশের মানুষ নিতে পারছে না। পৃথিবী অনেক দূর এগিয়ে গেছে, এআই এর যুগ। এখন আপনি এই সমস্ত বলবেন দেশের ধর্ম ফর্ম, এগুলো চলছে না, নিচ্ছে না মানুষ। কথা বলে তাদেরকে গিয়ে বলুন কি ভাগাভাগির কথা বলে চাঁদ দেখে উৎসব পালন করে, আরে উনি আরে সেই চাঁদ দেখে করোয়া উৎসব পালন করে হিন্দু। হ্যাঁ, যে চাঁদ দেখে মুসলিমরা ঈদ পালন করে, সেই চাঁদ দেখে করোয়া চৌথ করে হিন্দুরা। অসাধারণ, অসামান্য, মানে ডায়ালগ অফ দ্য সেঞ্চুরি, ভাবা যায় না। এর আগে উনি পঞ্জিকা নিয়ে এসেছিলেন, মমতাবাদী পঞ্জিকা চলে এসেছিল, গুপ্ত প্রেস, আর একটা বিশুদ্ধ সিদ্ধান্তের পরে আজকে চাঁদকে সব টানাটানি করছে।
ও চাঁদ সামলে রাখো যোচনাকে, মারাত্মক অবস্থা। শুভেন্দু অধিকারীর সঙ্গে নরেন্দ্র মোদীর ছবি দিয়ে রামনবমীর প্রচারে বিজেপি রাজ্য নেতৃত্বের বাকিরা সব বাধ্য হয়ে গেল কেন, সেইটা নিয়ে প্রশ্ন। কে নরেন্দ্র মোদীর সঙ্গে শুভেন্দু অধিকারীর ছবি দিয়ে কে প্রশ্ন করে, কে প্রশ্ন করছে? তৃণমূল প্রশ্ন করছে যে বিজেপির বাকি নেতারা কি হাওয়া হয়ে গেল, পরিপূর্ণ হয়ে গেল, তাদের কোনো গুরুত্ব নেই। আমি তো বারবার বোঝানোর চেষ্টা, আরে সুকান্ত মজুমদার যদি এখন বলে কৃষ্ণ কালো আমিও কালো, তোমরা আমার মুখে ননি ঢালো, সুকান্ত ভাই লোক পৌঁছে যাবে, এরকম করে কোনো সময় হয় নাই। নরেন্দ্র মোদীও ফর্সা, শুভেন্দু অধিকারী ফর্সা, মাঝখানে রাম, গায়ের রং কালো, মানার জন্য ব্যাপার, মানানসই ব্যাপার। লাস্ট কোশ্চেন আমার এটা, দেবাংশু সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বলেছে যে যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে অপমান করেছে তাদের বিরুদ্ধে প্রতিবাদ করতে সরব হওয়া উচিত ছিল, কিন্তু কেউ হচ্ছে না। এবং গতকাল কল্যাণ বন্দ্যোপাধ্যায়ও সেই প্রশ্ন করেছিলেন, কিন্তু আজকে সৌগত রায় বলছেন ওটা কথা। উনি বলছেন তো হইচই করে প্রতিবাদ, অসম্মানের প্রতিবাদ করা নিয়ে প্রতিযোগিতা, এত হইচই করার কোনো মানে হয়? অপমান করে তার প্রতিবাদ করা নিয়ে এত হইচই করার কোনো মানে? মুখ্যমন্ত্রীকে তো প্রশ্ন করেছে, অপমান তো কেউ করেনি, মুখ্যমন্ত্রী সঠিক উত্তর দিতে পারেননি, বা যিনি উত্তরটা দিয়েছেন উত্তরটা সঠিক নয়। এখন তৃণমূল সমস্ত জায়গায় এমন একটা পরিস্থিতি এবং রাজনৈতিক সংস্কৃতি তৈরি করে দিয়েছে যে মুখ্যমন্ত্রী বাইরে গেলেও কিছু লোক সেখানে প্রশ্ন করছেন, কারণ এখানে সাংবাদিকরা প্রশ্ন করবে না, সাংবাদিক প্রশ্ন করলেই তিনি বিতাড়িত বা তার চাকরিও চলে যেতে পারে। ওই জন্য মানুষ এখন লন্ডনে পৌঁছে গিয়ে প্রশ্ন করছে। ওদের ব্যাপারটা হচ্ছে যে কে প্রতিবাদ করবে এই নিয়ে ওদের মধ্যে প্রতিযোগিতা হচ্ছে একটা। কে তৃণমূলের মধ্যে এই অপমানের কে প্রতিবাদ করবে, কিভাবে প্রতিবাদ করবে তা নিয়ে ওদের মধ্যে একটা প্রতিযোগিতা। এগুলো কোনো প্রতিযোগিতা নয়, এগুলো সমস্ত পূর্ব পরিকল্পিত এবং এগুলো সুপরিকল্পিত আপনাদের মিডিয়া স্পেসটাকে খেয়ে নেওয়ার জন্য। পক্ষ বিপক্ষ, তৃণমূল বিপক্ষও তৃণমূল, পক্ষ বিপক্ষ প্রতিপক্ষ, সব পক্ষেই তৃণমূল। এটা শুধুমাত্র আপনাদের জায়গা দখলের জন্য। এ নিয়ে বাংলার মানুষ চিন্তিত না, মানুষ তৃণমূলকে চিনে গেছে। সুমিত্রা, সৌগত রায় বরানগরের সদ্য বিজয়ী বিধায়ক, বেশি দিন হয়নি, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়কে শ্রেষ্ঠ বিধায়ক বলে আখ্যা দিয়েছে। ভালো করে, ওনার ভালো লেগেছে, ভালো লেগেছে ওনার, ওনার কাজকর্ম ভালো লেগেছে। উনি ওনার দলকে যদি বলেন এটা মৃগনাভির মতো, নিজ বন্ধে নিজ মরি, উনিই বলছেন শ্রেষ্ঠ বিধায়ক। ওনার যদি মনে হয় কেউ শ্রেষ্ঠ, ভালো, ওনার ভালো লেগে। এটা এসবগুলো নিয়ে, এসবগুলো রাজনীতি নয়। তৃণমূল কংগ্রেস আত্মমুগ্ধতায় মগ্ন, তার মধ্যে সৌগত বাবু অন্যের দিকে বলছেন ভালো, নতুনদের উৎসাহ দিচ্ছেন, ওনার প্রবীণ মানুষ, ভালো। না, আমার বক্তব্য শুরু করেছে এটা হচ্ছে সৌগত রায়ের তরুণ মনের পরিচয়। হ্যাঁ, এটা হচ্ছে সৌগত রায়ের তরুণ মনের পরিচয়। এই যে সাহিত্যিকাতে উচ্চশিক্ষা অনুসার হচ্ছে, এটা সৌগত রায়ের তরুণ মনের পরিচয়। ও নাট্যকার, ও মানে সৌন্দর্য চেতনায় আপ্লুত, ওর চোখ দিয়ে সৌগত রায়কে দেখার চেষ্টা করেছে, এর মধ্যেও দোষের কিছু নেই। কিন্তু সুমিত্রা, এতদিন দেখা গিয়েছিল যে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্যে একটা দূরত্ব নিয়ে একটা সব আপনাদের কাছে দূরত্ব, আমাদের কাছে কোনো দূরত্ব নেই। আমাদের কাছে ফুটবল, বাংলার মানুষের কাছে ফুটবল, বাংলার মানুষের কাছে কেউ আলাদা নয়। নেতা নেত্রী মন্ত্রী শান্ত্রী পুলিশ সমাজবিরোধী সব মিলেমিশে এক, বোমাবাজ সব এক। অভিষেক আর মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে বলছেন কোনো বিরোধ নেই, কোনো দূরত্ব না, কার বাড়িতে কার সঙ্গে কার ঝগড়া, মানে শাশুড়িরা বৌমা, এই সমস্ত নিয়ে তো কারোর কোনো প্রশ্নই থাকা উচিত না। মানুষ, পশ্চিমবঙ্গের মানুষ রাজনীতি বোঝে। পশ্চিমবঙ্গে কোনো নির্দল প্রার্থী জেতে না, নির্দল বিধায়ক নেই, সাংসদ নেই। পশ্চিমবঙ্গে যা হয় সেটা রাজনীতির সাপেক্ষে হয়। সুতরাং সেখানে তৃণমূল কংগ্রেসের সঙ্গে বিজেপির লড়াই, সরাসরি লড়াই। এই লড়াইয়ে কে কোথায় দাঁড়িয়ে বা যে যেখানে দাঁড়িয়ে সেটা নিয়ে আলোচনা হতে পারে। আর সুমিত্রা, আজকে দেখা গেল যে মমতা বন্দ্যোপাধ্যায় যেমন প্রতিবারই রেড রোডে যান, অভিষেকও যান, কিন্তু অভিষেক কোনো ফেস টুপি ব্যবহার করেন না, মমতা বন্দ্যোপাধ্যায় যেমন ভাবে হিজাব ব্যবহার করেন সেরকম একটা ছবি দেখা গিয়েছে। সেটা